Hello friends, I'm Harun and welcome to my welcome to my YouTube channel Harun Bajon. আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12 এর চ্যাপ্টার অর্গানিজম এন্ড পপুলেশন থেকে ইকোলজি অর্গানিজম এন্ড পপুলেশন থেকে পপুলেশন গ্রোথ মডেল আমরা যেখানে এক্সপোনেনশিয়াল অর জি শেপ গ্রোথ কার্ভ লজিস্টিক অর এস শেপ গ্রোথ কার্ভ সম্পর্কে আলোচনা করব। পপুলেশনের এই টপিক থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রায় কোশ্চেন থাকে। তো এই পপুলেশনের আর অন্য ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আমরা শুরু করি। এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ এবং লজিস্টিক গ্রোথ কার্ভ খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেটা বোঝা খুবই দরকার। দেখো, প্রথমে বলছে গ্রোথ মডেল। একটা পপুলেশন আমরা কি বলেছি? পপুলেশন মানে হচ্ছে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ গ্রুপ অফ স্পিসিসকে আমরা বলছি পপুলেশন। একটা আমরা কোনো গ্রোথ স্টাডি করতে গেলে কোনো একটা ইন্ডিভিজুয়াল মানে অর্গানিজমের উপরে না করে একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল উপরে করছি, সেই গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালকে আমরা পপুলেশন বলছি। তো পপুলেশন কিভাবে বাড়ছে? পপুলেশনের মানে এনভায়রনমেন্টের ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তার কী হয়, তাদের জেনারেশন বাড়ছে, সেটা দুটো মডেলের উপর ডিপেন্ড করে, একটা জি শেপ মডেল, একটা এস শেপ মডেল। দেখো প্রথমে গ্রোথ মডেল কি বলছে? Does the growth of a population with time show any specific or predictable pattern? বুঝি একটা পপুলেশনের যে গ্রোথ হচ্ছে, পপুলেশন যে বাড়ছে, সেটা কোনো একটা স্পেসিফিক কোনো প্যাটার্ন দেখাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে? We have been concerned about unbridled human population growth and problem created by it in our country, and it is therefore natural for us to be curious of different animals' population in nature have the same way or show some restraint on growth. কি বলতে চাইলো? We have been concerned, আমরা এই ব্যাপারগুলো থেকে একটু সচেতন হতে হবে about unbridled human population মানে এই যে লাগামহীন পপুলেশন বেড়ে চলেছে পৃথিবীতে। যে পপুলেশনটাকে আমাদের যেখানে পৃথিবীতে 350 কোটি লোকের বসবাসের জায়গা, সেখানে বর্তমানে এখন 750 কোটি লোক রয়েছে। তো এই যে আনব্রিডলড মানে লাগামহীন ভাবে পপুলেশন বেড়ে চলেছে, এই পপুলেশন বেড়ে যাওয়াটা কি করছে? একটা প্রবলেম তৈরি করছে। পপুলেশন বেড়ে যাওয়াটা কি করছে? আমাদের প্রবলেম তৈরি করছে created by it in our country, and it is therefore natural for us to be curious. তো এই যে আমাদের লাগামহীন পপুলেশন বাড়ছে মানুষের ক্ষেত্রে, তাহলে কি এটা আমাদের একটা কিউরিওসিটি জাগাচ্ছে আমাদের মধ্যে। কি কিউরিওসিটি জাগাচ্ছে? যে অন্যান্য অ্যানিমেলদের তাহলে একটা নির্দিষ্ট গ্রোথ প্যাটার্ন রয়েছে, বা তার নির্দিষ্ট একটা ওয়ে তারা কি করছে, তোমার কি করছে মানে ডেভেলপ করছে, প্যাটার্ন দেখাচ্ছে। Perhaps মনে করা হয় we can learn a lesson or two from nature on how to control exponential growth. মানে যখনই আমি পপুলেশনের প্যাটার্নকে বুঝতে পারবো, পপুলেশন জিনিসটাকে কিভাবে বাড়ছে, কোন কোন ফ্যাক্টর উপর ভিত্তি করে বাড়ছে, এই জিনিসগুলো বুঝতে পারবো, আমার পপুলেশনটাকে কন্ট্রোল করতে পারবো সেটাকে। তার প্রথম পয়েন্ট হচ্ছে কি এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ মানে হচ্ছে এই যে রেড কালারের যে গ্রোথ কার্ভ, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ যেখানে হচ্ছে রিসোর্স অ্যান্ড শেল্টার্স আর অ্যাভেলেবলস। বলছে রিসোর্স বলতে আমরা কি বলছি? ফুড অ্যান্ড স্পেস, থাকার জায়গা এবং খাদ্য। অ্যাভেলেবিলিটি ইজ অবভিয়াসলি এসেনশিয়াল ফর দ্য আনইম্পিডেড গ্রোথ অফ পপুলেশন। আনইম্পিডেড মানে হচ্ছে যে একটা লাগামহীন যদি বৃদ্ধি দরকার হয়, অর্থাৎ লজিস্টিক বৃদ্ধি দরকার হয়, এক্সপোনেনশিয়াল বৃদ্ধি, তবে সেখানে কি দরকার? আমার রিসোর্সটা আনলিমিটেড থাকতে হবে। হলো আইডিয়ালি, আদর্শগতভাবে, when resources in the habitat are unlimited, each species has the ability to realize fully its innate potential to grow in number. যখন আমাদের পরিবেশে রিসোর্স অ্যাভেলেবল থাকবে, অর্থাৎ ফুড অ্যান্ড শেল্টারটা অ্যাভেলেবল থাকবে,
তখন তার সহজাতভাবে স্বাভাবিকভাবে তারা মানে এক্সট্রিমলি গ্রোথ পপুলেশন করবে। As Darwin observed while developing his theory of natural selection, then the population growth is an exponential or geometric fashion. এটা ডারউইন নিজেই দেখেছিল যখন পরিবেশে ফুড অ্যান্ড শেল্টার থাকার জায়গা অ্যাভেলেবল হবে তখন পপুলেশনটা অটোমেটিক্যালি বাড়তেই থাকবে। ইন পপুলেশন সাইজ ইজ এন, যদি এবার একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বোঝানো হচ্ছে যদি পপুলেশনের সাইজ কি হয় এন, একটা পপুলেশনের সাইজ হলো এন, দ্য বার্থ রেট মানে কি বলছে, বার্থ রেট মানে হচ্ছে পপুলেশন ইনক্রিজ অর ডিক্রিজ বাই total number of population into 1000, not total number but per capita birth মানে টোটাল নাম্বার পপুলেশন না, সেটা হচ্ছে প্রতিটি মাথা পিছু বৃদ্ধির হার কেমন। আর সেপারেটেড অ্যাজ বি, তাহলে এখানে কি বললো, টোটাল পপুলেশনের সাইজ হচ্ছে কত এন এবং পপুলেশনে বার্থ রেট হয়ে গেল তোমার পার মাথা পিছু বার্থ রেটটা হচ্ছে বি। বার্থ রেট মানে হচ্ছে তোমার ইকুয়াল টু population increase by total number of population into 1000, এটা হচ্ছে বার্থ রেট। বা ডেথ রেট লিখলে পপুলেশন ডিক্রিজ, total population 1000 করতে হবে। And death rate again per capita birth is D. Then the increase or decrease n, এর কি মানে এর বার্থ রেট দেওয়া আছে, ডেথ রেট দেওয়া আছে, তাহলে একটা পপুলেশনের সাইজ বাড়বে না কমবে সেটা ডিটারমাইন করা কার দ্বারা, due time period t dn by dt will be dn by dt birth minus death, birth rate minus death rate into n, dn by dt birth rate minus death rate into capital N। তাহলে বার্থ রেট মানে ডেথ রেটকে আমরা কি করি, আর দ্বারা রিপ্রেজেন্ট করি। আরটা কি হলো এখানে, the r is the equation, r is in this equation is called the intrinsic rate of natural increase। ভালো মনে রাখবে, তাহলে আরটা কি হচ্ছে intrinsic rate of natural increase and a very important parameter chosen for assessing impact of biotic and abiotic factor on population growth। তাহলে আরটা ডিপেন্ড করছে কি বায়োটিক এবং অ্যাবায়োটিক ফ্যাক্টরের জন্য। তাহলে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ মানে কি হচ্ছে, আর ওটাকে মুলথেশিয়ান প্যারামিটার বলা হয়, আরটাকে বলা হয় ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজেস অর ম্যালথুসিয়ান প্যারামিটার। এটা কি ডিপেন্ড করছে, হাউ কুইকলি এ পপুলেশন ক্যান গ্রো আন্ডার আইডিয়াল কন্ডিশন। আইডিয়াল কন্ডিশন বলতে গিয়ে তার বায়োটিক ফ্যাক্টর কি রয়েছে, অ্যাবায়োটিক ফ্যাক্টর রয়েছে, কি রয়েছে, ক্যালকুলেটেড অ্যাজ আ ডিফারেন্স বিটুইন দ্য বার্থ রেট অ্যান্ড ডেথ রেট। তাহলে একটা আইডিয়াল কন্ডিশনে একটা পপুলেশন কি হারে বাড়ছে এবং সেটা ক্যালকুলেট করা হচ্ছে কাদা বার্থ রেট আর ডেথ রেটকে মাইনাস করে। বার্থ রেট মানে কি, পপুলেশন ইনক্রিজ হচ্ছে এবং ইনক্রিজ টোটাল নাম্বার পপুলেশন 1000। ওকে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এমসিকিউ কোশ্চেনে আসে, dn by dt is equal to rn, dn by dt rn। Next question, to give you some idea about the magnitude of R values for the Norway rat. R is the 0.015 and for the floor beetle is 0.12 in 1981। 1981 এই জিনিসটা ক্লিয়ার করার জন্য না, আর ভ্যালুটাকে বের করে দেখানোর জন্য এখানে কি করা হচ্ছে, কিছু ডেটা দেওয়া হচ্ছে। যেমন ধরুন বলছে 1981 খ্রিস্টাব্দে কোথায় নরওয়েতে একজন ইঁদুর পাওয়া যেত যার আর ভ্যালু ছিল 0.015 এবং ফ্লোর বিটল ছিল যার আর ভ্যালু ছিল 0.12। ইন 1980 আর ভ্যালু ফর হিউম্যান পপুলেশন ইজ 0.0205। ফাইন্ড আউট হোয়াট দ্য কারেন্ট আর ভ্যালু ইজ। তাদের আর ভ্যালু কারেন্ট বর্তমান আর ভ্যালুটা কি রয়েছে, মানে এটা বললো যে এই যে ইন্ট্রিনসিক গ্রোথ ফ্যাক্টর যেটা আর রয়েছে, তো নরওয়েতে 1981 খ্রিস্টাব্দে ইঁদুরের পপুলেশন ছিল 0.015,
ফ্লোর পোটেনশিয়াল 0.12, মানুষের 0.205। তো বর্তমানে এই মানুষের এই পপুলেশনটা কি আর ভ্যালু কত রয়েছে? তাহলে আমরা এখানে ফর ক্যালকুলেটিং ইট ইউ নিড টু নো দ্য বার্থ রেট অ্যান্ড ডেথ রেট। তাহলে এখানে আমরা কি বলে ওই ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজেস ইজ ডিফারেন্স বিটুইন বার্থ রেট অ্যান্ড ডেথ রেট অ্যাকর্ডিং 2011 সেন্সাস। বর্তমানে 2011 সেন্সাস হিসেবে ইন্ডিয়াতে বার্থ রেট হচ্ছে তোমার 21.8 এবং পার থাউজেন্ড, আর ডেথ রেট হচ্ছে 7.4 পার 1000 ইন্ডিভিজুয়াল। তাহলে আর ভ্যালুটা কত? 21.8 minus 7.1, 14.7 পার 1000, অর্থাৎ 0.0147। তাহলে আমাদের পপুলেশন কি হয়েছে? অনেকটাই ডিক্রিজ করেছে। যেখানে তোমার পপুলেশন গ্রোথ রেট কত ছিল? 0.0205 ছিল, সেখানে পপুলেশন রেট 2011 সেন্সাস হিসেবে আমাদের 0.0147 এসে দাঁড়িয়েছে। অর্থাৎ পপুলেশন ইনক্রিজটা অনেকটা কমেছে। The above equation describe the exponential or geometric growth pattern of a population. উপরে পপুলেশনটা কি দেখাচ্ছে? এক্সপোনেনশিয়াল গ্রোথ প্যাটার্ন দেখাচ্ছে এখানে। তো এখানে আমরা ভ্যালুটাকে পুট করি dn/dt ইকুয়াল টু rn। টোটাল নাম্বার অফ পপুলেশন কত? n, টাইম পিরিয়ড t, r হচ্ছে ভ্যালুটা 0.147 আর n হচ্ছে টোটাল নাম্বার অফ পপুলেশন। And result a J-shaped curve we plot n in the relation to time. তাহলে n পপুলেশন ডেনসিটি n এবং টাইমের সঙ্গে সঙ্গে পপুলেশন ডেনসিটি কিভাবে বাড়ছে। Calculus you can derive the integral form of the exponential growth equation nt. The calculus কত হচ্ছে? সেটা nt equal to n0 nt n0 ert। একটা জিনিস, t টাইম বা পপুলেশন কত রয়েছে, ইনিশিয়াল পপুলেশন কত ছিল, আর ই বেস আর হচ্ছে তোমার ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ আর টি টাইম। Clear? Any species growing exponentially under unlimited resource condition can reach enormous population densities in a short time. তাহলে যে কোনো পপুলেশন যেখানে তোমার আনলিমিটেড রিসোর্স থাকবে সেই ক্ষেত্রে কিন্তু পপুলেশনটা আনলিমিটেড ভাবে গ্রোথ করবে। Darwin showed how even a slow-growing animals like elephant could reach enormous number in the absence of chicks. তাহলে কি বলছে যে Darwin দেখিয়েছিল how even a slow-growing animal like elephant could reach enormous number in the absence of chick. তাহলে বলছে এখানে যে কিভাবে হাতিরা এত স্লো গ্রোথ হয় ওদের, যেখানে একটা বাচ্চা জন্ম নিতে 22 মাস টাইম লেগে যায়, সেখানেও কিন্তু ওদের পপুলেশনটা অনেক বেশি দ্রুত ইনক্রিজ করে যাচ্ছে। The following is an anecdote popularly narrated to demonstrate dramatically how fast a huge population could build up when growing exponentially. তাহলে যখন এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে কিভাবে তোমার অল্প সময়ের মধ্যে একটা পপুলেশন হিউজ নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই এক্সপোনেনশিয়াল ফেজের মধ্যে কি রয়েছে দেখো, এখানে তোমার ল্যাগ ফেজটা রয়েছে, লগ ফেজ রয়েছে, কিন্তু কোনো স্টেশনারি ফেজ বা ডেথ ফেজ নেই। ল্যাগ ফেজ, লগ ফেজ রয়েছে। এটা ইকুয়েশন কেমিক্যালি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করে dn/dt ইকুয়াল টু r ইনটু n, বা তোমার হচ্ছে nt ইকুয়াল টু n0 ert। এরা এখান থেকে কোয়েশ্চেন হয়। তাহলে এখানে আমরা কি দেখলাম? ওভারঅল দেখলাম যখন একটা পপুলেশনে ফুড বা রিসোর্স, ন্যাচারাল রিসোর্স, ফুড অ্যান্ড শেল্টার অ্যাভেলেবেল থাকে, তখন পপুলেশনটা এক্সপোনেনশিয়ালি গ্রোথ করে, সে যতই স্লো গ্রোয়িং অর্গানিজম হোক না কেন। বিশেষ করে তোমার যারা ব্যাকটেরিয়া, তারা এক্ষেত্রে জিওমেট্রিক গ্রোথ, এটাকে জিওমেট্রিক গ্রোথও বলা হয়ে থাকে। নেক্সট এবার একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো একটা গল্প, দ্য কিং অ্যান্ড দ্য মিনিস্টার স্যাট ফর এ ক্লাস গেম। একটা ক্লাস গেমের ক্ষেত্রে মানে একটা গেমের সময় মন্ত্রী এবং রাজা দুজনে বসেছে গেম খেলতে। দ্য কিং কনফিডেন্টলি উইনিং দ্য গেম,
was ready to accept any bet proposed by the minister. বলছেন কিং কনফিডেন্টলি বলল যদি আমি এই গেমটা জিতে যাই তাহলে আমি যে বেট ধরবো তোমাকে মানতে হবে। মিনিস্টার humbly said that if he won, he wanted only some wheat grains. The quantity of which is to be calculated by placing on the chess board 1 grain in square 1, then 2 in square 2, then 4 in square 3, and 8 in square 4, and so on, doubling each time the previous quantity of wheat on the next square until all the 64 square are filled. তো রাজা এবং মন্ত্রী দুজন গেম খেলতে বসলো, দাবা খেলতে বসলো। এবার রাজা বলছে যে আমি যদি জিতি তাহলে আমি সেটা বেট ধরবো, তোমাকে মানতে হবে। দ্য কিং কনফিডেন্টলি অফ উইনিং দ্য গেম, রাজা কনফিডেন্টলি গেমটা জিতে যাবে। যখন জিতে যাবে তখন যে কোনো বেট অ্যাকসেপ্ট করতেও রাজি হয়ে যাবে। এবার মন্ত্রী বলল আমার কিছু চাই না, আমার প্রত্যেকটা স্কোয়ারে আমার কয়েকটা গ্রেন অর্থাৎ শস্যের দানা চাই। আমি যখন এখানে 64টা ঘর 64 স্কোয়ার রয়েছে, 64 স্কোয়ার, এবং প্রত্যেকটা ঘরে তার আগের ঘরে ডাবল শস্যের দানা দরকার, শস্যের দানা নিবে। দেখ কি সে বললো কি প্রত্যেকটা ঘরে তার আগের ঘরে ডবল শস্য দানা 64টা ঘর পর্যন্ত আমি নিব। যেমন ধরে নাও প্রথম ঘরটাতে একটা শস্যের দানা, তার ঘরটা 2টো, তারপরে 4টে, তারপর 8টা, তারপর 16টা, তারপর হচ্ছে কি 32টা, 64টা, 128টা, মানে সবসময় ডবল হয়, প্রত্যেক ডিস করে ডবল হবে। দ্য কিং অ্যাকসেপ্টেড দ্য সিমিংলি সিলি বেট অ্যান্ড স্টার্টেড দ্য গেম। কিং কিন্তু না বুঝে, রাজা কিন্তু না বুঝে সেই গেমটাকে অ্যাকসেপ্ট করে নিল, মানে তারপর বেটটাকে অ্যাকসেপ্ট করে নিল। বাট আনলাকিলি ফর হিম দ্য মিনিস্টার ওন, কিন্তু আনলাকি মানে দুর্ভাগ্যবশত সেই মন্ত্রী জিতে গেল। দ্য কিং ফেল দ্যাট ফুলফিলিং দ্য মিনিস্টার্স বেট ওয়াজ সো ইজি। প্রথমে রাজা না বুঝে বলেছিল যে মন্ত্রী যে বেটটা ধরেছে যে প্রত্যেকটা ঘরে তার আগের ঘরে ডবল মানে শস্য দানা দরকার এবং সেটা 64টা ঘর পর্যন্ত এটাকে ডাবল করে যেতে হবে। সেগুলো খুব সহজ। এটা হি স্টার্টেড উইথ এ সিঙ্গেল গ্রেন, সে কি করলো একটা সিঙ্গেল শস্য দানা দিয়ে শুরু করলো, দ্য ফার্স্ট স্কোয়ার, অ্যান্ড প্রসিড টু ফিল দ্য আদার স্কোয়ার অ্যান্ড ফলোইং মিনিস্টার সাজেস্টেড প্রসিডিওর, বাট বাই দ্য টাইম হি কভার্ড half of the chessboard, the king realized his dismay that all the wheat produced in this entire kingdom pulled together would still be inadequate to cover all the 64 squares. সে তখন রাজা যখন প্রথমে একটা করে ভর্তি শুরু করলো প্রতিটা স্কোয়ার, কিছু দূর যাওয়ার পর রাজা দেখতে পেল যে আমার এন্টায়ার কিংডমে যত শস্য তৈরি হচ্ছে সব শস্য এই 64টা স্কোয়ার ভর্তি করতে কিন্তু কম পড়ে যাবে। তখন সে হতাশ হয়ে গেল। নাও তুমি চিন্তা করতে পারো অফ এ টাইনি প্যারামেসিয়াম স্টার্টিং উইথ জাস্ট ওয়ান্স ইন্ডিভিজুয়াল অ্যান্ড থ্রু এ বাইনারি ফিশন ডাবলিং ইন নাম্বার এভরিডে। তুমি চিন্তা করতে পারো একটা সিম্পল প্যারামেসিয়াম যে একটা মাত্র জীব দিয়ে শুরু হয়েছিল, সে যখন ডাবলিং ইন নাম্বারে তার বাইনারি বিভাজন পদ্ধতিতে বাড়তে থাকছে তখন কি হচ্ছে প্রত্যেক দিন। অ্যান্ড ইমাজিন হোয়াট আ মাইন্ড ব্লকিং পপুলেশন সাইজ ইট উড বি রিচ 64 days। তাহলে 64 দিনে সেই প্যারামিশন পপুলেশন কত হবে? জাস্ট ইমাজিন যে তুমি প্রত্যেক দিন ডাবল হচ্ছে, প্রত্যেকদিন কি হচ্ছে ডাবল হচ্ছে, তো মোটামুটি কত 64 দিনে কি হবে? তাই প্যারামিশন পপুলেশন হবে 2 to the power 64। ক্লিয়ার? তো এখানে ওভারঅল গেমটা কি হলো যে একজন রাজা এবং মন্ত্রী খেলা গেম করতে বসলো। সেই দাবা গেমে 64টা স্কোয়ার রয়েছে। যখন রাজা মন্ত্রীর সঙ্গে বেট ধরলো, মন্ত্রী বলল আমি যদি জিতি তাহলে কি হবে প্রত্যেকটা স্কোয়ারে একটা করে গ্রেন রাখতে হবে, তারপরের স্কোয়ার তার ডাবল রাখতে হবে। এবার করতে 64টা স্কোয়ার ফিল আপ করতে হবে। রাজা আনলাকিলি জিতে গেল। জিতার পরে এবার যদি গ্রেন দিতে শুরু করলো, দেখলো কিছু যাওয়ার পর রাজা হতাশ হয়ে গেল,
বলে এই 64টা ঘর ফিল আপ করতে আমার এতে এন্টায়ার কিংডমে যত শস্য উৎপন্ন হয়েছে সবগুলো কম পড়ে যাবে। সেরকম ভাবে ব্যাকটেরিয়া, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ধরো একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া কনভার্ট হয়ে গেল, দুটো ব্যাকটেরিয়া আবার দেখো 4টে ব্যাকটেরিয়া কনভার্ট হয়ে গেল, 4টে ব্যাকটেরিয়াতে আবার 8টা ব্যাকটেরিয়া কনভার্ট হয়ে গেল, 8টা কনভার্ট হয়ে গেল। এভাবে যদি বাড়তে থাকে তো একটা 64 জেনারেশন পরে ব্যাকটেরিয়ার পপুলেশন কত হয়ে যাচ্ছে ইমাজিন। 2 টু দি পাওয়ার n আকারে বাড়ছে, মানে 2 টু দি পাওয়ার 64 জেনারেশন পরে তাদের হিউজ পপুলেশন দাঁড়াবে। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভের একটা এক্সাম্পল। এবার লজিস্টিক গ্রোথ কার্ভ, এবার দেখুন আমরা এবার হচ্ছে লজিস্টিক গ্রোথ কার্ভ, যেটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ কার্ভ হিসেবে আমরা বলি, বা এস শেপড বা সিগময়েডাল গ্রোথ কার্ভ বলে। এটা সিগময়েডাল গ্রোথ কার্ভ এটা বলা হয়, বা তোমার এটাকে তোমার এস শেপড গ্রোথ কার্ভ বলা হয়। The no population of any species in the nature has to its disposal unlimited resources to permit exponential growth. কিন্তু আমাদের একটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে পপুলেশনে অর্থাৎ পৃথিবীতে কোনো কিছু আনলিমিটেড নেই, সবকিছু লিমিটেড রয়েছে। তাই পপুলেশন গ্রোথটা লিমিটেড রিসোর্স, আনলিমিটেড রিসোর্স, তাই আমাদের কি করছে নেচার স্পিসিস ইন নেচার হ্যাজ টু ডিসপোজাল আনলিমিটেড permit exponential growth. This leads to competition between individual for limited resources. কিন্তু আমাদের নেচারে সবকিছু লিমিটেড রয়েছে এবং এই লিমিটেড রিসোর্সের জন্যই আমাদের মধ্যে কি তৈরি হচ্ছে, কম্পিটিশন তৈরি হচ্ছে। ইভেনচুয়ালি দ্য ফিটেস্ট ইন্ডিভিজুয়াল উইল সার্ভাইভ অ্যান্ড রিপ্রোডিউস। কিন্তু আমাদের পপুলেশন কিন্তু প্রকৃতিতে আসলে কি হচ্ছে যে আনলিমিটেড রিসোর্স বলে কোনো কিছু নেই, রিসোর্স তো লিমিটেড আছেই, এবং তার উপরে আছে কি যে একই ফুড এবং রিসোর্সের অর্গানিজমদের মধ্যে কম্পিটিশন আছে, যেখানে তোমাকে একমাত্র সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইনের সেই থিওরি, যে কার ন্যাচারাল সিলেকশন হবে, যে ফিট হবে সার্ভাইভ করতে, এবং তারাই তোমাকে সার্ভাইভ করবে, রিপ্রোডিউস করবে। দ্য গভর্নমেন্ট of many countries have also realized this fact and introduced various restraints with a view to limit human population growth. এই জন্য কি করেছে বিভিন্ন দেশের গভর্নমেন্ট কি করেছে, অনেকগুলো প্রসেস অ্যাপ্লাই করেছে যাতে মানুষের অনেকগুলো রিস্ট্রেন্ট বা বাধা তৈরি করেছে যাতে মানুষের পপুলেশনটাকে কন্ট্রোল করা যায়। ইন নেচার, প্রকৃতিতে a given habitat has enough resources to support a maximum possible number beyond which no further growth is possible. তার প্রকৃতিতে এমন অনেক রিসোর্স রয়েছে যেখানে যার দ্বারা একটা পপুলেশনের গ্রোথ খুব ইজিলি হতে পারে, যেখানে তোমার সেই পপুলেশনের গ্রোথটা পসিবল না থাকলেও, মানে একটা পপুলেশন যার গ্রোথটা পসিবল না, কিন্তু ন্যাচারাল অনেক রিসোর্স আছে তাদেরকে অ্যাভেলেবল করে দিলে তাদের গ্রোথটা পসিবল হবে। Let us call this limit as nature carrying capacity for the species in that habitat. তাহলে ক্যারিং ক্যাপাসিটি জিনিসটা কি, ধরে না এই যে আমাদের গ্রোথ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল গ্রোথটা কি ল্যাগ ফেজ, এক্সপোনেনশিয়াল গ্রোথটা হচ্ছে লগ ফেজ। কিন্তু একটা সময় পরে দেখো এটা এসে এই জায়গাটাতে স্টপ হয়ে যাচ্ছে, যেটাকে আমি স্টেশনারি ফেজ বলছি, এটাকে বলা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। ক্যারিং ক্যাপাসিটির মানেটা হচ্ছে প্রত্যেকটা অর্গানিজম বৃদ্ধির জন্য একটা নির্দিষ্ট লিমিট রয়েছে, রিসোর্সেস লিমিট রয়েছে। না ধরে নাও প্যারামিশিয়াম, এর আগে যে পড়লাম প্যারামিশিয়ামের গ্রোথ, ডাবলিং গ্রোথ, এত হাই রেটে যদি পপুলেশনটা বৃদ্ধি করতো তার পৃথিবীতে শুধু প্যারামিশিয়ামই থাকতো, অন্য জীব থাকতে পারতো না। কারণ আমাদের পপুলেশনে গ্রোথটা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর আর যেতে পারবে না, সেখানে স্টপ হয়ে যাবে, সেখানে তার গ্রোথ লিমিট। অর্থাৎ নেচারই হচ্ছে সব সুপার পাওয়ার, যে প্রত্যেকটা পপুলেশনের সাইজকে একটা টাইমের পরে লিমিট করে দিবে, এটাকে বলা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি।
A population growing in a habitat with limited resources show initially a lag phase. তাহলে ইনিশিয়াল ল্যাগ ফেজ মানে কি, যখন কোনো একটা অর্গানিজম নতুন পরিবেশে ইন্ট্রোডিউস হলো, তো সেই পরিবেশটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য তাদের কিছু টাইম দরকার হয়, সেই টাইমটাকে বলা হচ্ছে ল্যাগ ফেজ অর ইনিশিয়াল ফেজ, ফলোড বাই ফেজ অফ অ্যাক্সিলারেশন অ্যান্ড ডিক্লারেশন, ফাইনালি অ্যান্ড আসিমটোট। তাহলে কি, তারপর ল্যাগের ফেজ পরে কি হচ্ছে লগ ফেজ, যখন এনভায়রনমেন্টে সার্ভাইভ ফিটেস্ট হয়ে গেল, অর্থাৎ অর্গানিজম ফিট হলো, তখন সে কিন্তু খুব দ্রুত হারে তার পপুলেশন বৃদ্ধি করবে। তারপর ধীরে ধীরে একটা সময় এসে স্লো গ্রোথ শুরু করবে। কেন? সেই সময় তোমার একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সের জন্য কম্পিটিশন শুরু হবে, যার জন্য তার গ্রোথটা স্লো হয়ে যাবে। এবং একটা ক্যারিং ক্যাপাসিটিতে এসে সে স্টেশনারি ফেজে চলে আসবে। এ প্লট অফ এন ইন রিলেশন টু টাইম, তাহলে এন মানে হচ্ছে পপুলেশন ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি এন, এটা টাইমের সঙ্গে সঙ্গে এখানে জেনারেশন দেখানো হয়েছে, কিন্তু আসলে এটা আমরা টাইম দিয়ে করবো, জেনারেশন দিয়ে করবো না। তো একটা টাইমের পর পপুলেশন ডেন্সিটি কিরকম ভাবে বাড়ছে। দিস টাইপ অফ পপুলেশন টাইম রেজাল্ট ইজ সিগময়েডাল কার্ভ, এই জন্য এস সেট বলা হয়, সিগময়েডাল কার্ভ বলা হয়। দিস টাইপ অফ পপুলেশন গ্রোথ ইজ কল্ড Verhulst paired logistic growth curve and is described by following equation. dn by dt মানে হচ্ছে একটা n টোটাল নাম্বার অফ পপুলেশন, t এর অর্থ হচ্ছে কি সময়ের পরিবর্তন, ডিফারেন্স, এবং আর হচ্ছে কি আমাদের ন্যাচারাল ইন্ট্রিনসিক গ্রোথ, এবং n টোটাল নাম্বার অফ পপুলেশন, k ফর ক্যারিং ক্যাপাসিটি, m টোটাল পপুলেশন ডেন্সিটি আর টাইম t, আর কে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। সিন্স রিসোর্সেস ফর গ্রোথ ফর মোস্ট অ্যানিমাল পপুলেশন আর ফাইনাইট বিকাম লিমিটিং সুনার অর লেটার, দ্য লজিস্টিক গ্রোথ মডেল ইজ কনসিডার মোর রিয়ালিস্টিক ওয়ান্স। কারণ কোনো পপুলেশন আনলিমিটেড গ্রোথ করতে পারে না, একটা সময় গিয়ে তাকে স্টপ হতেই হবে। অর্থাৎ আজকে জাস্ট ইমাজিন, শুধুমাত্র মানুষ বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভ ইউজ করে পপুলেশন কন্ট্রোল করছে, কিন্তু প্রকৃতির অন্য কোনো অ্যানিমাল তো তার কন্ট্রাসেপশন ইউজ করে না, তো তাদের পপুলেশন কিভাবে কন্ট্রোল করছে, কে কন্ট্রোল করে রেখেছে? তো পপুলেশন কন্ট্রোল ইজ কমপ্লিটলি ডিপেন্ড অন নেচার একটা টাইম পরে পপুলেশন ঠিক কন্ট্রোল করে নেবে। Gather from government census data the population figure for India last 100 years, plot them and check with growth pattern is evident. তো আশা করি তোমাদের এই দুটো গ্রোথ কার্ভ তোমরা বুঝতে পেরেছো, যেখানে তোমার লজিস্টিক গ্রোথ কার্ভ আর একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভে তোমার কি হলো, পপুলেশনটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কারণ ন্যাচারাল রিসোর্স আর আনলিমিটেড। কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথ লজিস্টিক গ্রোথ কার্ভে সেখানে ন্যাচারাল রিসোর্সটা একটা সময় গিয়ে থেমে যাচ্ছে, অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটি গিয়ে পপুলেশনের গ্রোথটা কমে যাচ্ছে, এবং পপুলেশনটা ওর নাম্বারটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এই দুটো গ্রোথ কার্ভ বুঝতে পেরেছো, এবং এই দুটো গ্রোথ কার্ভ খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।